শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের একটি বিশেষ আয়োজনে, যেখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রখ্যাত বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। বিজ্ঞান এবং গবেষণার মাধ্যমে খাদ্য, পরিবেশ এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখছেন ডক্টর আবেদ চৌধুরী। দেশে বিদেশে তিনি সুনাম কুড়িয়েছেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত তাকে স্টুডিওতে পেয়েছি এবং তার কাছ থেকে তার উদ্ভাবন এবং আবিষ্কার নিয়ে আজকে আমরা শুনব। ডক্টর আবেদ চৌধুরী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আপনাকে অনেক সংক্ষেপেই পরিচয় করলাম, তারপর আরও দুটো পরিচয় আমি একটু দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি। আপনি বিজ্ঞানী এবং পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক এবং একই সাথে সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জেনোফ্যাক্স, যেটি বিশেষ করে আমাদের পেটের স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে, এরকম একটি কোম্পানির আপনি সহ প্রতিষ্ঠাতা। আমরা এই সব গবেষণায় এবং সব বিষয় সম্বন্ধে জানতে চাইব। সবার আগে মনে হয় আপনার নামটি দুটো শব্দের সাথে প্রায় সমার্থক হয়ে গেছে। একটি হলো আপনাকে ধানের মানুষ হিসেবে মানুষ চিনে, এবং আরেকটি হচ্ছে পঞ্চব্রীহি ধান। আমরা প্রথমেই এই পঞ্চব্রীহি ধান সম্বন্ধে একটু জানতে চাই যে এটি কি ধরনের ধান এবং এর বিশেষ কি বৈশিষ্ট্য আছে। এটার মূল বৈশিষ্ট্য বুঝতে হলে প্রথমে ধান কোথা থেকে আসলো এটা বুঝতে হবে। সো ধানের যে আদি জননী বলতে পারি, এটার ল্যাটিনে বলতে হবে যে ওরাইজা নিভারা বা ওরাইজা রুফিপাগন। আর ধানের ল্যাটিন নাম হলো, আমরা যে ধান যে চাল খাই এটার নাম হলো ওরাইজা সাটিভা। সাটিভা ল্যাটিনে মিনস কাল্টিভেটেড। আচ্ছা, তো কাল্টিভেটেড রাইস কোথা থেকে আসলো? কাল্টিভেটেড রাইসের যে জননী ছিল সেটা আনকাল্টিভেটেড, যেটা ওরাইজা নিভারা, ওরাইজা রুফিপাগন। তাহলে একটা হচ্ছে বুনো ধান বা বন্য ধান, আর একটা হচ্ছে যেটা আমরা চাষবাস করছি, কাল্টিভেট করছি। বুনো ধানগুলা চিরঞ্জীব ছিল, যেটাকে পেরেনিয়াল বলা হয়। আচ্ছা, সেটা থেকে 15-20 হাজার 30 হাজার, কেউ জানে না সঠিক, মানুষ সিলেকশনের মাধ্যমে স্যাটিভাটাকে বের করে নিয়ে এসেছে। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে স্যাটিভাটাকে কি ঋতুর অনুগত হয়েছে। বুড়ো, আউশ এবং আমন 3 সিজনের রাইস হয়। তো আমার একটা আইডিয়া অনেক বছর আগে, প্রায় 30 বছর আগে আসলো যে এইটাকে কি ফিরিয়ে নিয়ে অন্তত বর্ষজীবী করা যায় কিনা, চিরঞ্জীব না করা হলেও সারা বছর বেঁচে থাকবে, সারা বছর বেঁচে থাকবে। এবং এটা বিশ্বাস করার কারণ ছিল যে রাটুনিং, বা আমরা সিলেটে বলি ন্যাড়া ধান বা ন্যাড়া বলে অনেকে। আপনি জসিমউদ্দিনের কবিতা শুনেছেন যে ন্যাড়ার আগুনে পুড়িয়ে পুড়িয়ে গ্রামে গিয়ে তুমি যাবে ভাই যাবে মোর সাথে, ওই কবিতায় আছে যে ন্যাড়ার আগুনে পুড়িয়ে পুড়িয়ে। তো ন্যাড়াটা হচ্ছে ওই যে উচ্ছিষ্ট ধান কেটে ফেলার পরে যেটা থাকে, ওইটা থেকে যে ধান গজায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেটাকে ন্যাড়া ধান বলে, ইংরেজিতে বলে রাটুন। তো বিজ্ঞানের ধারণা আছে যে একটা ফেনোটাইপ যদি থাকে, ক্ষুদ্রভাবে থাকে, এটাকে সিলেকশনের মাধ্যমে বৃহৎ করা যায়। তো আমি তাই করেছি। আমি একটা প্রসেস অফ ব্রিডিং অ্যান্ড সিলেকশন অ্যান্ড ভেরিয়েশন ফলোড বাই সিলেকশন, যেটা মেন্ডেলিয়ান জেনেটিক্সের নিয়ম, সেটা ব্যবহার করে প্রায় 20 বছর ধরে ধানকে আমি বর্ষজীবী করেছি, যেটা 5 বার হারভেস্ট দিচ্ছে। 5 বার কাটা যায় এবং 5 বার আমরা ধান সংগ্রহ করতে পারি। 5 বার দেওয়ার সে ক্ষমতা রাখে একটা বছরের মধ্যে, ওই সময়টুকুন আছে। এখন সিজনের উপরে নির্ভর করে, টেম্পারেচার উপরে নির্ভর করে 4 বার হতে পারে। এটা এমন না যে 5 বারই হবে, বাট 5 বার হয়েছে, 5 বার হতে পারে। আচ্ছা, 5 বার হওয়ার সক্ষম ধান। এই জন্য দেয়ারফর পঞ্চব্রীহি। পঞ্চ এজ ইউ নো, পঞ্চ 5, আর ব্রীহি হচ্ছে ধানের আদি নাম হচ্ছে ব্রীহি। আচ্ছা, এখান থেকে তাহলে কি আমরা একেবারে যদি সাধারণ মানুষের ভাষায় বলি যে এমন একটা ধানের প্রজাতি আপনি উদ্ভাবন করেছেন, যেটি এই বৈজ্ঞানিক প্রক্রিয়া সেটি আপনি বর্ণনা করলেন, যেটি আমি একটা সিজনের ভেতরে বা বছরের ভেতরে 5 বার আমি সর্বোচ্চ কাটতে পারবো এবং এর ভেতরে 5 বারই তার কাছ থেকে ফলন পাবো, এবং এর মাঝখানে আমাকে নতুন করে আবার বপন করতে হবে না, নতুন করে সব প্রক্রিয়া করতে হবে না, একবার লাগাবো এবং তারপর কেটে কেটে আমি 5 বার পর্যন্ত সেখানে। তবে এখানে একটা জিনিস বলা দরকার, চায়নাতে একটা রাইস আছে পেরেনিয়াল রাইস বলে, এটা ওরাইজা সেটাবা না, এটা 4 বছর ধরে দেয় এবং বছরে 2 বার দেয়। আচ্ছা, সেটা আরেকটা স্পিসিস। আচ্ছা, আর আমরা সাধারণ স্যাটিভা ধান, যেটা আমাদের সাধারণ ধান, ওইটাকে সিলেকশনের মাধ্যমে বছরে 5 বার করেছি। ওকে, চিরঞ্জীব করি নাই, বর্ষজীবী করেছি বলা যেতে পারে। জি, অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এত দীর্ঘ গবেষণার ফল, এবং যেটি ইতিমধ্যেই আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে দেখছি যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এই ধানের প্রকরণ নিয়ে, এবং আমরা সেগুলোর ছবিও দেখেছি। আপনার অনেক গবেষণার যেই সেমিনারগুলো হয়েছে সেখানেও এই প্রসঙ্গে আলোচনা এসছে।
আমরা যদি একটু জিজ্ঞেস করি আরেকটু ধানের প্রসঙ্গেই, যেহেতু ধান হচ্ছে আমাদের একদম প্রধান খাবার এবং তার সাথে আমাদের স্বাস্থ্যের ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক। তো এই যে পঞ্চব্রীহি ধান যেটা আপনি তৈরি করছেন, তার পুষ্টিকর দিকটা আসলে কেমন? এটি কি অন্য ধান, আমি জানি না, একটু জানতে চাইবো যে কোন ধরনের ধানকে আপনি পঞ্চব্রীহি করেছেন এবং তার পুষ্টিগুণ কেমন, এবং আরও পুষ্টি সমৃদ্ধ ধান আমরা এই পঞ্চব্রীহি ধারায় নিয়ে আসতে পারি কিনা? হ্যাঁ, তো আমি কতগুলো পঞ্চব্রীহি ভ্যারাইটি তৈরি করেছি এবং পঞ্চব্রীহি যে কোনো ধানকে পঞ্চব্রীহি করে ফেলার একটা মেথড ডিসকভার করেছি। আচ্ছা। তো পঞ্চব্রীহি হচ্ছে একটা ব্রিডিং মেথড, এটা দিয়ে উৎপাদন বাড়ানো যেতে পারে বা বারবার চাষ না করে চালটা পাওয়া যেতে পারে। এটা অনেক ভ্যারাইটিতে করতে হবে এবং আমি অলরেডি অনেক ভ্যারাইটিতে করেছি। কিন্তু একটা অত্যন্ত পুষ্টিকর চাল যদি হয়, ধান যদি হয়, যেমন কালো চাল, আমরা আরেকটা গবেষণা করি কালো চাল কি, কালো চালকে আমি এখন পঞ্চব্রীহি করার চেষ্টা চালাচ্ছি। প্রত্যেকটা নিউট্রিশনাল ট্রেড যেটা থাকে সেটা তো আলাদা একটা জিনিস, আর পঞ্চব্রীহি হচ্ছে ইল বাড়ানোর একটা মেথড। তো সেই যে একটা স্বাস্থ্যসম্মত ধান, লাল চাল, কালো চাল বা সোনালী চাল বলে আমাদের একটা আছে যেটা ব্লাড সুগার কমিয়ে দেয়, এগুলাকে পঞ্চব্রীহির আওতায় আনতে হবে থ্রু সাম ব্রিডিং মেথড। ওই মেথডটাও আমরা ডিসকভার করেছি। আচ্ছা, এখানে যেহেতু চালের প্রসঙ্গ আসলো এবং কালো চাল বা ব্ল্যাক রাইস যেটা এবং লাল চাল যেটা, এটার সম্বন্ধে সাম্প্রতিককালে কিন্তু মানুষের আগ্রহ প্রচুর বেড়েছে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, অথবা আপনিও হয়তো জানবেন, যে সাদা এবং চিকন চাল এটার ব্যাপারে মানুষের কিন্তু প্রচণ্ড আগ্রহ ছিল এবং এটাকে আভিজাত্যের একটি লক্ষণ হিসেবে দেখা হতো। কিন্তু এখন মানুষ বুঝতে পেরেছে যে সত্যিকার পুষ্টিটা আসলে আমাদের লাল চাল এবং কালো চাল এদের ভিতরে। এই সম্বন্ধে যদি একটু জানান যে কেন এই লাল এবং কালো চাল বা যেগুলো কালার আছে সেগুলো কেন আমাদের জন্য বেশি পুষ্টিকর, কেন? ধানের আদি জননী, রফিপগণ, নিবারা, এগুলো কিন্তু লাল। হ্যাঁ, আমি এগুলোর চাষ নিজেও করেছি। তো লাল থেকে সাদা করা হয়েছে। মডার্ন যখন গ্রিন রেভলিউশন হয়েছে তখন লাল চালকে সাদা করে দেওয়া হয়েছে। এটার একটা কারণ হলো উপরের ব্র্যান্ডটা সরিয়ে নেওয়া হয়েছে এটার স্টেবিলিটির জন্য, যাতে চালটা অনেক দিন রাখা যায়। এই সমস্ত কারণে হয়েছে। কিন্তু এটা তখন কেউ জানতো না যে এটা ব্র্যান্ডটা সরিয়ে দেওয়ার ফলে একটা স্বাস্থ্যের যে উপকরণ ছিল এটা কমে গেছে। চালের উপরে যে আলাদা একটা আবরণ থাকতো যেটা একটু লাল লাল, ওই আবরণটাই ব্র্যান্ডটাই হচ্ছে কালো কিংবা লাল এটসেট্রা। আচ্ছা, তো ওইটাতে কি থাকে? সায়ানোডিন 3 গ্লুকোসাইড, C3G, একটা প্রধান অংশ এটা। যেমন আমাদের কালার ফটোগ্রাফিতে যেটা একটা পিগমেন্ট, বা হোল অ্যান্থোসায়ানিন পাথওয়ে, যেটা যে কালার সৃষ্টি করার যে একটা বায়োলজি রয়েছে, এই অ্যান্থোসায়ানিন পাথওয়ে হিসাবে এই চালগুলো লাল, চালগুলো কালো। তো ওইটা আমাদেরকে এইজিংয়ে এবং ক্যান্সার নিরোধী, ডায়াবেটিস কমিয়ে দেওয়া, এগুলোতে কাজ করে। তো আমরা আধুনিকায়নের সময় যে আমরা যে ব্র্যান্ড সরিয়ে দিলাম এবং মডার্ন রাইস মিলগুলো একেবারে পলিশ করে একদম ঝকঝকে করে, মিনিকেট পলিশ করবে, আবার কি স্প্রে করবে, আবার পলিশ করবে, তারপরে একটা মুক্তার মতো দেখাচ্ছে। তো এটা ভিজুয়ালি ভেরি অ্যাট্রাকটিভ, মানুষ এটা খেতে চাচ্ছে। সেই আদিম যুগে প্রথম দিনে তো সাদা চাল তো অনেক আগে ছিল, অ্যান্থোসায়ানিনে মিউটেশন ঘটিয়ে লাল চালকে সাদা করেছে আদিম মানুষই বলা যেতে পারে, 1000 বছর আগে করেছে। কেন করেছে? কারণ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই যে সৌন্দর্য দেখতে চাই খাবার জিনিসে, এটার কারণে মানুষের স্বাস্থ্যের যে প্রকরণ যেটা, এটা কমে গেছে। এটা মানুষ বুঝতে পারে নাই। আমরা তো ওই মেটাবলিক বায়োলজি তখন জানা ছিল না। এখন আমরা বুঝতে পারছি যে এই উপাদানগুলো আসলে দরকার ছিল। সেই প্রকরণগুলো কিন্তু আপনি অনেকগুলো প্রকরণ নিয়ে আপনি কাজ করেছেন সিলেটে, আপনার যেখানে আমরাও যাওয়ার সুযোগ পেয়েছি এবং আমরা দেখেছি অনেক ছবি এবং ভিডিওতে। এইবার একটু যুক্ত করি আপনার এই যে ধান নিয়ে যে গবেষণা, তার সাথে আমরা যে আরেকটি প্রতিষ্ঠান আপনার একটু আগেই পরিচয় করালাম, যেটি জেনোফ্যাক্স নামে পরিচিত। আমি এখানে দর্শকদেরকে দেখিয়েও দিচ্ছি। জেনোফ্যাক্স এটি একটি প্রতিষ্ঠান যেটি হচ্ছে আমাদের পেটের স্বাস্থ্য, বিশেষ করে গাট মাইক্রোবায়োম যেটা বলি, এটি নিয়ে কাজ করে। তো এই যে জেনোফ্যাক্স যেটি আমাদের পেটের স্বাস্থ্য নিয়ে কাজ করছে, আবার একদিকে আপনি ধান নিয়ে কাজ করছেন, সংযোগটা কোথায়? দুটোর মধ্যে কিভাবে আপনি মিল খুঁজে পেলেন? আমার জন্য সংযোগ হলো যখন আমি ধানের পঞ্চব্রীহি বা এই ব্রিডিং মেথড নিয়ে গবেষণা করি, তখন আরেকটা জিনিস নিয়ে আমি কাজ করেছি, সেটা হচ্ছে স্বাস্থ্যকর দিকটা। যেমন সমস্ত কালো চালগুলোকে আমি উদ্ধার করেছি। সিলেটের যে বিগ 4
কাঁচালত, দোমাই, চেংড়ি, বাউরস, যেগুলো লাল চাল, যেগুলো গায়েব হয়ে গিয়েছিল, এক্সটিংক্ট হয়ে গিয়েছিল। আমি কৃষকের বাড়িতে গিয়ে গিয়ে 1 গ্রাম 2 গ্রাম কালেক্ট করে এগুলোকে প্রতিষ্ঠিত করেছি। যে কেউ এখন আমার কাছে এলে সেই পুরনো চালটা পেতে পারে। তো ওইটার মাধ্যমে আমি তখন গাট হেলথ, যেটা, কারণ আমরা যে খাচ্ছি সবচেয়ে বেশি খাচ্ছি ভলিউম অনুযায়ী আমরা চাল, হ্যাঁ, ভাত খাচ্ছি। তো ভাতটা যখন পেটে যায় তখন কি হয়, এই বিজ্ঞানের সাথে আমি ওতপ্রোতভাবে তখন জড়িয়ে গেলাম এবং দেখতে পেলাম যে এই যে কালো চাল, লাল চাল, সাদা চালের যে তফাৎটা, এটা পেটের একটা, যেটাকে গাট বলে, শুদ্ধ বাংলায় উদর বলে, এবং উদরের অসুখ হলে উদরাময় বলে। সো উদর কথাটা ইম্পর্টেন্ট। তো সেটা পেটে যাওয়ার পরে যে কারণে স্বাস্থ্য এবং স্বাস্থ্যের বিপরীতে যে অসুখ ছড়িয়ে পড়ে, এটা গাট মাইক্রোবায়োমের কারণে হয়। অনেক জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে। জীবাণু বলতে আমরা আগে ভাবতাম যে খারাপ জিনিস, সেটাকে মেরে ফেলতে হবে, অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে হবে। কিন্তু 10 বছর আগে যখন ডিএনএ সিকোয়েন্সিং শুরু হলো বা সস্তা হয়ে গেল, তখন দেখা গেল আমাদের নিজেদের সেলের থেকে 10 গুণ বেশি সেল আছে, ব্যাকটেরিয়াল সেল আমাদের গাটের মধ্যে, আমাদের পেটের মধ্যে। এবং প্রাচীন বাংলায় একটা কথা ছিল, তোমার পেটে পেটে বুদ্ধি। এখন দেখা যাচ্ছে একটা খুব পাওয়ারফুল কথা হচ্ছে গাট ব্রেইন অ্যাক্সিস। এই গাটের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে। ইনফ্যাক্ট নিউরনের অনেকগুলো নিউরন গাটের মধ্যেই আছে। তো এই পুরো জিনিসটা আমাকে ফ্যাসিনেট করলো। এবং ওই সময় সিডনিতে একজন এন্টারপ্রেনার, টেলিকমিউনিকেশনসের এন্টারপ্রেনার, আমাদের রাজশাহীর ইয়াং এন্টারপ্রেনার জাহাঙ্গীর আলমের সাথে আমার পরিচয় হয় একটা দাওয়াতে, একটা প্রোগ্রামে। তো আমি তাকে বললাম কি করো, বললো যে এটা করে। আমি বললাম প্লিজ ওয়ার্ক অন হিউম্যান হেলথ, ওয়ার্ক অন গাট হেলথ, ওয়ার্ক অন ডিজিটাল হেলথ। কারণ গাট হেলথের আরেকটা সাইড হচ্ছে এই স্টুল স্যাম্পল থেকে গাটের যে স্টুল হয়, ওটাকে ডিএনএ আইসোলেট করে ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে একটা নতুন স্বাস্থ্যবিজ্ঞান ইমার্জ করেছে, যেটাকে আমরা গাট হেলথ বলি বা গাট মাইক্রোবায়োম বলি। এটা ডিএনএর মাধ্যমে আমরা বুঝতে পারি, ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বুঝতে পারি। সো এটা এক ধরনের ডিজিটাল হেলথের একটা অংশ হয়ে গেছে। তো এইটাই হচ্ছে কানেকশন, যে স্বাস্থ্যসম্মত চাল গাটে গিয়ে কাজ করছে, গাট হেলথ, মাইক্রোবায়োম। আমার যে পদচারণা বা আমার যে ট্র্যাজেক্টরি অফ মাই লাইফ, এটা আমাকে এইটার দিকে নিয়ে আসলো এইভাবে যে আমি একদম ধানের গবেষক বা চালের গবেষক থেকে আমি গাঠের গবেষক হয়ে গেলাম। আচ্ছা, আমরা যেই কাগজটি দেখছি জেনোফ্যাক্সের পক্ষ থেকে, যে প্রতিষ্ঠানটি আপনি একটু আগেই বললেন যে আপনারা তৈরি করেছেন জাহাঙ্গীর আলম এবং আপনি দুজনে মিলে, এবং আপনারা ইতিমধ্যেই দেখছি যে জেনোফ্যাক্স থেকে অফার করছেন গাট স্ট্যাটাস টেস্ট, এবং খুব সুন্দর একটি লাইন এখানে আছে, আনলক দ্য সিক্রেটস অফ ইয়োর গাট হেলথ। আমাদের বোঝাই যাচ্ছে যে পেটের ভেতরে আসলে অনেক রহস্য লুকিয়ে আছে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত। এই সম্পর্কিত যে একটু বলেন যে আমাদের পেটে যেসব মাইক্রো অর্গানিজম বা যেসব ছোট ছোট ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাস যারা আছে, তারা কিভাবে আমাদের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, ভূমিকা রাখে। পেটের ভিতরে অন্ত্রনালীতে বা লার্জ ইন্টেস্টাইন বা অনেকে কলন বলে, সেই কলন এরিয়াতে কোটি কোটি মানে ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া বাস করে, আমাদের নিজেদের সেলের থেকে বেশি সেল। তো বুঝাই যাচ্ছে এগুলোর কথা আমরা জানতাম না, কারণ এগুলোকে আইসোলেট করা যায় না, এই জন্য আইসোলেশন ইন্ডিপেন্ডেন্ট কথাটা এসেছে। এটা শুধুমাত্র এখানে আছে ম্যাসিভ ভলিউমের। শুধুমাত্র ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে তাদের উপস্থিতিটা জানা যায়। প্রত্যেকের ডিএনএর মধ্যে একটা ফ্ল্যাগ আছে, তাদের আইডেন্টিটি নির্ধারক একটা ফ্ল্যাগ, ওইটা সিকোয়েন্স করে বের করা যায়। এবং এই প্রসেসের মাধ্যমে, যেটা বিগ ডাটা, যেটা একটা কম্পিউটার এআই এবং এমএল ডিপ্লয় করতে হয়, বড় কম্পিউটার ডিপ্লয় করতে হয়, এটার মাধ্যমে আমরা জানি আমাদের পেটে পেটে কী ব্যাকটেরিয়া আছে। তো আমাদের স্বাস্থ্যবান যারা দীর্ঘদিন বাঁচেন, যাদের যেমন হার্ট ডিজিজ হয় না, ডায়াবেটিস হয় না, বা ক্যান্সারের মতো রোগ হয়নি যাদের, তাদের ব্যাকটেরিয়াল প্রোফাইল একরকম। আর যারা সবসময় নানান অসুখে জর্জরিত, বিশেষ করে গাট স্পেসিফিক যে অসুখগুলো, আইবিডি, ইরিটেটিং বাউল সিনড্রোম বা ডিজিজ আইবিডি, বা অনসেট অফ আর্লি অনসেট অফ ডায়াবেটিস বা কার্ডিয়াক প্রবলেম, এগুলো এখন ইনক্রিজিংলি বোঝা যাচ্ছে যে গাটের ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে। যেমন একটা এক্সাম্পল যেটা নেচারে পাবলিশ হয়েছে রিসেন্টলি, যে রেড মিট খেলে হার্ট ডিজিজ হয়, এটা অনেক দিন ধরে মানুষ জানে এপিডেমিওলজির রিসার্চের মাধ্যমে, যে যারা অনেক বেশি রেড মিট খায় তাদের হার্ট ডিজিজ হয়। গরুর মাংস অথবা খাসির মাংস, হ্যাঁ, গরুর হাসির মাংস, রেড মিট যেটাকে জানানো হয়।
তো এখন দেখা যাচ্ছে যে রেড মিট ইজ নট দ্য কালপ্রিট। কালপ্রিট হচ্ছে পেটে একটা ব্যাকটেরিয়া আছে যেটা রেড মিটকে প্রসেস করে এবং হার্টের একটা টক্সিনে পরিণত করে। আচ্ছা, ওই ব্যাকটেরিয়ার প্রেজেন্সের কারণেই হার্ট ডিজিজটা হচ্ছে। তো এখন যার পেটে ওই ব্যাকটেরিয়া নাই, কারণ অনেকেই রেড মিট খেয়ে যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না। এখন দিস ইজ দ্য কাইন্ড অফ এ স্মোকিং গান হচ্ছে এই পেটের এই গাট ব্যাকটেরিয়া, যেটা শুধুমাত্র ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে তাদের প্রেজেন্সটা এখন জানা গিয়েছে। সো ইটস সি হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। অনেকে মনে করে ওবেসিটি এপিডেমিকের মতো ছড়িয়ে পড়ছে, টাইপ 2 ডায়াবেটিস ছড়িয়ে পড়ছে, এবং অনেকে মনে করে এগুলোর পিছনে যে ঠিক কার্ডিয়াক যে কথাটা বললাম ওইটার মতো কতগুলো কালপ্রিট ব্যাকটেরিয়া রয়েছে, যেটা শুধুমাত্র গাট টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো। এই জন্য জেনোফ্যাক্সের গাট টেস্ট প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে। এটা করা শুধুমাত্র অপশনাল নয়, এটা আই উড সে ইন্ডিসপেন্সেবল, যে সবাই যেন গাট টেস্টটা করিয়ে নেয় আর কি। আচ্ছা, এখানে আমি আবার একটু পিছনের দিকে আসব, খাবারের সাথে যে সম্পর্কটা। আমরা কি একথা বলতে পারি যে একটা সময় যখন আমরা প্রাকৃতিকভাবে খাবার যেগুলো পাওয়া যেত সেটা বেশি খেতাম, তখন আমাদের গাট তুলনামূলক ভালো ছিল? কারণ আমরা এখন যা বলছেন আপনি যে ডায়াবেটিসের কথা বলি, হার্ট ডিজিজ বলি, অথবা ক্যান্সার অনেক অল্প বয়স্ক ছেলে মেয়েদের ভিতর অনেক বেশি হচ্ছে। তাদের যে খাদ্যাভ্যাস যেটা, সেটি কি তাহলে তাদের গাটের পরিবেশ এমনভাবে পরিবর্তন করে ফেললো যে এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো সেখানে বেশি হচ্ছে? এই বিষয়ে কি ধারণা? ইটস এক্স্যাক্টলি লাইক দ্যাট, স্পট অন হোয়াট ইউ সেড। তো প্রাচীন নিয়ম ছিল আমরা কিছুটা টক খেতাম, কিছুটা তেতো খেতাম, উচ্ছে খেতাম, খাট্টা বলে সিলেটিতে আমরা একটা টক, এইভাবে এক ধরনের হাজার বছরে নির্মিত আমাদের একটা রেসিপি ছিল। তো মানুষ যখন শহরে চলে আসলো, আধুনিক হলো কোট আন কোট, তখন হঠাৎ করে বার্গার খাওয়া শুরু করলো, স্প্যাগেটি খাওয়া শুরু করলো, এবং প্রাচীন সেই খাবারের যে মাল্টিপল এন্টিটি ছিল এগুলো বাদ দিল, এবং আননোন টু দ্যাম তাদের গাট বদলে গেল, ব্যাকটেরিয়াগুলো বদলে গেল, এবং সেই টক্সিক ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধলো। এবং সে একই সাথে 60-এর দশক থেকে শুরু করে লেট 60s থেকে যখন মানুষ টাকা পয়সা বাড়লো, শহরে আসলো, এই মেটাবলিক ডিজিজগুলো শুরু করলো, যেগুলোকে মেটাবলিক সিনড্রোম বলে। টাইপ 2 ডায়াবেটিস, করোনারি হার্ট ডিজিজ, অনেকে বলে মেটাবলিক ক্যান্সার, যেগুলো বাউল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, এগুলো অ্যাপিডেমিকের মতো ছড়িয়ে পড়ছে মূলত এই সমস্ত ফুড, যেটাকে আমরা বলি প্রিবায়োটিক। সো ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় প্রোবায়োটিক, একটা টার্মিনোলজি। আর এই ব্যাকটেরিয়াগুলোকে লালন করার জন্য যে ফুড পেটের মধ্যে, একটা এক্সাম্পল দিই, আমরা অনেকে কচুরলতি খাই, আমরা ঢেঁড়স খাই, অ্যাসপারাগাস খাই, এগুলো সব পিছলা জিনিস। এই পিছলা কেন? একটা কার্বোহাইড্রেট আছে, এটার নাম মিউসিন। সো অ্যাকারম্যানসিয়া মিউসিনিফিলিয়া বলে একটা ব্যাকটেরিয়া আছে। অ্যাকারম্যান্স একজনের নাম, সে ডিসকভার করেছে অ্যাকারম্যানসিয়া। আর মিউসিনিফিলিয়া, ল্যাটিনে ফিলিয়া হলো ভালোবাসে যেটা। সো মিউসিন যে ভালোবাসে ব্যাকটেরিয়া, সেটা মিউসিনিফিলিয়া। এই অ্যাকারম্যানসিয়া মিউসিনিফিলিয়া যখন মানুষের পেটে থাকে, তখন সে দীর্ঘদিন বাঁচে, লঞ্জিভিটির সাথে একটা সম্পর্ক রয়েছে। এখন বাংলাদেশে কয়জন লোক রেগুলারলি অ্যাসপারাগাস খাচ্ছে বা ঢেঁড়স খাচ্ছে বা কচুরলতি খাচ্ছে? আমি একটু হাস্যরসের স্থলে এখন মানুষকে বলি যে ইট স্লিপারি ফুড বাট ডোন্ট বি এ স্লিপারি পারসন। এবং এই যে স্লিপারি ফুড খাওয়ার যে একটা প্রাচীন নিয়ম ছিল, যে কারণে মানুষ এটা ডিসকভার করেছিল এবং মানুষ দীর্ঘদিন হাজার বছর ধরে খেয়েছিল, আমরা হঠাৎ করে আধুনিক ফুড খাওয়ার কারণে, প্রসেস ফুড খাওয়ার কারণে, অতিরিক্ত বার্গার খাওয়ার কারণে আমরা এটা ত্যাগ করেছি। এবং আমার মতে এই সমস্ত কারণেই সমস্ত মেটাবলিক ডিজিজ এখন ছড়িয়ে পড়ছে। সেই প্রেক্ষিতে বলতে হয় যে জেনোফ্যাক্স যেই সার্ভিসটি দিচ্ছে বা ইন্ট্রোডিউস করতে গেল বাংলাদেশে, এটি একটি একেবারেই অভিনব এবং বাংলাদেশের জন্য প্রথম একটি উদ্যোগ, এবং আপনাদের দুজনকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতাও জানাই যে জিনিসটি আমাদের সামনে এনেছেন। সেখানে আরেকটা যদি জিজ্ঞেস করি যে এই প্রতিষ্ঠানটি আর কোথায় কাজ করছে, দেশের বাইরে আর কোন কোন জায়গায়? এই প্রতিষ্ঠানটার সূত্রপাত হয়েছে অস্ট্রেলিয়ায়, তারপর আমরা ইউএসএতে এটা নিয়ে গেছি, সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছে। আমেরিকাতে আমাদের যে গাট টেস্টটা দেওয়া হচ্ছে একটা কোলাবোরেশনের মাধ্যমে, একটা B2B, বিজনেস টু বিজনেস কানেকশনের মাধ্যমে, যারা খুবই হেলথ ওরিয়েন্টেড পিপল তারা এটা চাচ্ছে। বাংলাদেশে যেহেতু আমরা উই আর ফ্রম বাংলাদেশ, আমরা বাংলাদেশে শুরু করেছি, এবং ইউকেতেও আমি এটা নিয়ে কথা বলেছি, জাহাঙ্গীর আলম ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা টক দেওয়া হয়েছে। তো ওইখানে এখনও প্রতিষ্ঠা বা আমাদের প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে না, বাট বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিভাবে মানুষ এইটার সেবাটা নিতে পারবে? এটা একটা মোবাইল অ্যাপ আছে, ওখানে ক্লিক করলে একটা টেস্ট কিট, যেটা এখানে ছবিতে আছে, এই টেস্ট কিটটা পাঠিয়ে দেওয়া হবে।
ওইখানে আমাদের যে বায়োলজিক্যাল স্যাম্পল স্টুল স্যাম্পলটা পাঠিয়ে দিলে একটা প্রোভাইডার আছে যারা ডিএনএ সিকোয়েন্সিং করবে, তারপর আমাদের বায়োইনফরমেটিক্স গ্রুপ আছে, তারা এটাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে একটা খুব ইমপ্রেসিভ একটা রিপোর্ট টকিং অ্যাবাউট সামবডিজ গাট হেলথ স্ট্যাটাস এবং এক ধরনের ভবিষ্যৎবাণী এটাকে কেন্দ্র করে, এবং এক ধরনের হেলথের ভবিষ্যৎবাণী এবং লাইফস্টাইল অ্যাডভাইজারি। আমরা এখনও মেডিকেল অ্যাডভাইজারি দেওয়ার যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট আছে এটা আমরা ওই দিকে যাই নাই এখনো, ভবিষ্যতে যাব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারমিশন। কিন্তু এই মুহূর্তে যেমন খাবার কি করে করতে হবে, কিভাবে ঘুমাতে হবে, মানে কি সমস্যাটা কি আছে, এটা একটা ফার রিচিং অ্যাডভাইজারি আছে, এবং এটা করলে অনেকের আর্লি এজে করলে এবং যে কোনো এজে ইনফ্যাক্ট এটা করলে it's going to be a very powerful antidote to the onset of these metabolic diseases. আচ্ছা ডক্টর চৌধুরী, আপনি যে জেনোফ্যাক্সের প্রসঙ্গটি তুললেন, উদ্ভাবনটা অস্ট্রেলিয়াতে হয়েছে, করেছেন, কিন্তু নিয়ে এসছেন কিন্তু বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশের আগেই এখানকার মানুষ যাতে সুবিধাটা পায় সে বিষয়ে চেষ্টা করছেন। পঞ্চব্রী ধানের পুরো কাজ বাংলাদেশে, আপনি সিলেটে আপনার যেখানে জন্মস্থান সেখানে একটি বলা যায় যে পুরো মাঠ আপনি একটি গবেষণাগারে, উন্মুক্ত গবেষণাগারে পরিণত করেছেন। বাংলাদেশ ঘিরে আপনার কি স্বপ্ন, এবং এখানে যে কাজগুলো করছেন এখানকার মানুষের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন যাতে এই উদ্যোগগুলো আরও গণমুখী হতে পারে? এখানে আসলে আমি যে কাজ করতে চাই সেটা করতে পারছি। সো এটা এমন না যে আমার অনেক কিছু দরকার। আমার পিছনে আমার অনেক বন্ধুবান্ধব সামাজিকভাবে যাদেরকে আমি ওভার দ্য ইয়ার্স চিনেছি, তারা আমাকে হেল্প করেছেন। এটা পাবলিকলি হয়তো বলার সুযোগ নেই বা চাচ্ছেন না। সো আমি এক ধরনের একটা হেল্পফুল অ্যাটমসফিয়ারে, আমি 2000 সাল থেকে বাংলাদেশে কানেক্টেড। আমি 1979-এ বিদেশে চলে যাই এট এ ভেরি ইয়াং এজ। তারপরে আমি অতখানি কানেক্ট করি নাই, আসে যাওয়া মাঝে মাঝে করেছি। কিন্তু 2000 সালের পর থেকে, বিশেষ করে দেশে যখন মোবাইল ফোন চলে আসলো, তখন আমি কৃষকদেরকে মোবাইল ফোন কিনে দিয়ে আমি এক ধরনের রিমোট ওয়ার্কার হয়ে গেলাম। সো আই এম অ্যাকচুয়ালি রিমোট ওয়ার্কার ফর লাস্ট 24 ইয়ার্স। এবং গ্রামে কাজ করেছি, মূলত কৃষকদেরকে, আমার যেখানে জন্ম বেড়ে ওঠা সেই জায়গায় আমি কাজ করেছি এবং হ্যাপিলি কাজ করছি। বিভিন্ন জায়গায় গিয়ে বলে যাচ্ছি। সেদিনও শাহজালাল ইউনিভার্সিটিতে গিয়ে কথা বললাম, বা চিটাগঙ্গে গিয়ে বললাম। সো আই এম হ্যাপি উইথ হোয়াট আই এম ডুইং। এটা যদি বৃহৎ পরিবেশে নিয়ে যেতে হয়, 87,000 গ্রামে ছড়িয়ে দিতে হয়, তখন তো সকলের সাহায্য লাগবে, বিশেষ করে গভর্নমেন্টের। কালকে ওই যে বার্কের যে এক্সিকিউটিভ চেয়ারম্যান সাহেব আছেন ডক্টর বখতিয়ার, ওনার সাথে খুব ভালো আলোচনা হয়েছে। ওরা খুব ইন্টারেস্টেড, বার্ক ইজ ইন্টারেস্টেড। তো আমি সহযোগিতা করব। আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি অ্যাক্টিভ ইন দ্য এগ্রিকালচার সেক্টর। ওদের সাহায্য নিয়ে আমরা 87,000 গ্রামে পঞ্চব্রীহিকে ছড়িয়ে দেব। আর জেনোফ্যাক্স সম্বন্ধে বলতে চাই, আমরা তো বলছি ইটস অ্যাভেলেবল। আর যারা স্বাস্থ্য নিয়ে মেটাবলিক ডিজিজে আক্রান্ত, বা যারা নিজেদের গাট হেলথকে ইমপ্রুভ করতে চান, টোটাল হেলথকে ইমপ্রুভ করতে চান, গাট হেলথ হচ্ছে পুরো হেলথেরই একটা অংশ, বৃহৎ একটা অংশ। তো সবাই এগিয়ে আসবে, সবাই এই টেস্টটা করিয়ে নেবে, আমরা সারা দেশে এটা ছড়িয়ে দেব। সেটি একটি, আমরাও চাই যে যেখানে যাদের যেটুকু অংশগ্রহণ করার সুযোগ আছে সেটি আসুক এবং এই উদ্যোগগুলো আরও ছড়িয়ে যাক। আপনার যেই গবেষণা আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি, তার মধ্যে পঞ্চব্রী ধানের প্রসঙ্গটি, এগুলোই হয়তো মানুষ বেশি জানে। কিন্তু আপনি যেটি বলছিলেন 1979 যে সময় আপনি চলে গেলেন বিদেশে, এবং তারপর থেকে বিশেষ করে 90-র দশকে কিন্তু আপনার অনেক ফান্ডামেন্টাল গবেষণা আছে যেগুলো উদ্ভিদ বিজ্ঞানের গবেষণায় অত্যন্ত মৌলিক ভূমিকা রেখেছে, এবং পৃথিবী বিখ্যাত সব জার্নালে সেগুলো প্রকাশিত হয়েছে। আমরা যখন মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন আপনার ওইসব গবেষণাপত্রের খবর আমরা জেনেছি। ওই সম্বন্ধে যদি একটু ছোট করে বলেন যে সেই সময়কার গবেষণার সাথে এখনকার কাজের ধারাবাহিকতা কতখানি আছে? আমার প্রথম যে কাজটা আমেরিকা যাওয়ার সাথে সাথে 2-3 বছরের মধ্যে একটা বৃহৎ কাজ করতে পেরেছিলাম, যেটা ইউএসএতে হয়েছিল। সেটা হচ্ছে ডিসকভারি অফ এ নিউ জিন রেগ-ডি। রেগ-বিসিডি বলে একটা এনজাইম আছে, এটা ডিএনএর ভিতর দিয়ে যায় এবং ডিএনএকে খুলে ফেলে। ডিএনএ তো একটা ডাবল স্ট্র্যান্ড, এটাকে আনজিপ করে, এবং আনজিপের কারণে রিকম্বিনেশন হয়, যেটা অনেকে এখন CRISPR-Cas9 বলে। এটা একটা রিকম্বিনেশন প্রসেস। আমরা বলতাম জিন টার্গেটিং বা ওয়ান স্টেপ জিন ডিসরাপশন। এই জিন টার্গেটিংয়ের একটা প্রধান স্তম্ভ হচ্ছে রেগ-বিসিডি এনজাইম, এবং এটাকে আমি বিগিনার্স লাক বলেছিল। অনেকে অবাক হয়েছিল যে তুমি গ্রামের একটা ছেলে বাংলাদেশ থেকে আসছো, চট করে তুমি এটা কি করে করতে পারলে। বাট আই ওয়াজ লাকি, আই থিঙ্ক, মূলত আই কুড ডু দ্যাট। সো এটা মূলত আমি আমেরিকায় করেছিলাম। আচ্ছা।
ওইটা হচ্ছে 80-র দশকে। 80-র দশকটা আমি ইউএসএতে ছিলাম। 90-র দশকে আমি অস্ট্রেলিয়া চলে গেলাম অস্ট্রেলিয়ান সরকারের একটা চাকরি নিয়ে। সেখানে আমার প্রধান কাজগুলো হচ্ছে সমস্ত মেল স্টেরিলিটি পাথওয়ে, যে কারণে পলেন ফরমেশন হয়, সমস্ত জিনগুলো আমি ডিসকভার করে ওই জিনগুলো ক্লোন করেছিলাম ক্রোমোসোম ওয়াকিংয়ের মাধ্যমে। এটা একটা মেজর কাজ হয়েছিল, আমি এবং আমার গ্রুপ, আমি একা তো করিনি, আমার গ্রুপ। এবং দুই নম্বর যেটাকে বলে ফার্টিলাইজেশন ইন্ডিপেন্ডেন্ট সিড, মানে পলেন ছাড়া পিতৃহীন বীজ, শুধুমাত্র মাতার কারণে বীজ হবে, ভার্জিন বার্থ মিউটেন্ট অনেকে বলেছিল, এটা আমরা ডিসকভার করেছিলাম। এবং সম্প্রতি এটা নেচারে কভার স্টোরি হয়েছে, কারণ রাইসে, ধানে আমরা এটা করতে পেরেছি, ফার্টিলাইজেশন ইন্ডিপেন্ডেন্ট সিড বা ফিস মিউটেন্ট, মানে এটা একটা অ্যাপোমিক্সিসের একটা অংশ। সো মোটা দাগে বলতে গেলে রেগডি, মেল স্টেরিলিটি এবং ভার্জিন বার্থ বা ফিস মিউটেন্ট, এটা আমার আন্তর্জাতিক কাজ, এবং পরবর্তীতে বাংলাদেশে এসে পঞ্চব্রীহি, মোটামুটি এটাই আমার কাজ আর কি। বিজ্ঞান অনেক বলবো খুব সফল একটি বৈজ্ঞানিক জীবন কিন্তু আপনি কাটিয়েছেন এবং এখনও সেই ধারাবাহিকতা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আপনার অনেকেই হয়তো জানেন না যে আপনার পড়াশোনার শুরুটা বা বিশ্ববিদ্যালয় জীবনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা করে কিন্তু আপনি এই যে ধানের মানুষ এখানে এসছেন এবং এখন আমাদের গাট মাইক্রোব এগুলো নিয়েও কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ওই সময়কার সেই সম্পর্কটি ছিল, এবং এখন কি আবার নতুন করে কোনো সম্পর্ক তৈরি হয়েছে, কোনো কাজ করছেন সেখানেও? অবশ্যই, সম্প্রতি আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছি থ্রু দ্য সেন্টার অফ অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড সায়েন্স, এজ ইউ নো। ওইখানে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং ওইখানে আমি কাজ শুরু করে দিয়েছি। এটা আমার জন্য একটা অভিনব এবং ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট ঢাকা ইউনিভার্সিটি। এতদিন আমি বুঝতে পারি নাই, কারণ বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করেছি। তো মূলত আমি আমার ছোটোবেলা একবার ইয়ার 10 পর্যন্ত গ্রামে কেটেছে, একেবারে পাড়াগাঁয়ে। তারপর আমি মৌলভীবাজার স্কুলে লেখাপড়া করেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়টুকুন পর্যন্ত। তারপর আমি নটরডেম কলেজে এসে ভর্তি হয়েছি বাংলাদেশ হওয়ার সাথে সাথে 72-এ, এবং 79-এ বিদেশে চলে গেছি। ঢাকাতে আমি 7 বছর ছিলাম। তো এটার শেষ অংশটুকু ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ঢাকা ইউনিভার্সিটি আই ফিল লাইক ইটস মাই হোম। আমি ওখানে যে কার্জন হলে গেলাম এবং কেমিস্ট্রি বিল্ডিংয়ের সামনে গেলাম, আই হ্যাড দিস পাওয়ারফুল ফিলিং। তখনকার দিনে আমরা কার্জন হলে অনেক সুন্দর একটা সময় ছিল। আমরা এইরকম সিজনে গাছের সব কাঁচা আম পেড়ে ফেলতাম, পেড়ে একটা বিশাল একটা ভর্তা বানাতাম, সবাই খাওয়া দাওয়া। আমাদের কবিদের সাথে আমার খুব যোগাযোগ ছিল, আমি অনেক কবিতা লিখতাম, গুণ দাদা, নির্মলেন্দু গুণ, বা ওই সময়কার যারা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের কন্টেম্পোরারি, ওইরকম একটা সুন্দর সময় তখন কেটেছে। এবং কেমিস্ট্রি এক ধরনের মাই এন্ট্রি টু সায়েন্স, বিজ্ঞানের প্রথম সবক আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পেয়েছিলাম, এবং এখনও আমি ওই কেমিস্ট্রির মতো করেই চিন্তা করি। আসলে লাইফ ইজ কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এবং ওই স্মল মলিকিউল, মেটাবোলাইটস, এখনও এক ধরনের কেমিস্ট্রি করে যাচ্ছি, যদিও জেনেটিক্স এবং উদ্ভিদ বিজ্ঞানের একটা বাতাবরণে বা হেলথ সায়েন্সের একটা বাতাবরণে করছি, বা ইভেন গাট হেলথ তো মেটাবলিক কেমিস্ট্রি অফ অর্গানিক মলিকিউলস। সো আমি এক ধরনের কেমিস্ট্রির লোক রয়ে গেছি আসলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে পুনঃসংযোগটা আমরাও মনে করছি যে এটি আমাদের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি চমৎকার সুযোগ, যে আপনার যেই আবিষ্কারগুলো সেগুলো যদি ওখানে যুক্ত হতে পারে, এবং আপনার যেই সুযোগ আছে, যে অপরচুনিটি আপনি তৈরি করেছেন, সেখানেও গবেষণার একটি সমন্বয় সুযোগ আছে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি। আপনাকে অনেক ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যেই উদ্যোগগুলো আপনি নিচ্ছেন এবং হাতে আছে সেগুলো সফলতা কামনা করছি। ভবিষ্যতে আবার আপনাকে আমাদের সাথে যুক্ত করব, সে আশা রাখছি। ধন্যবাদ। জি দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজন। আমাদের সাথে ছিলেন ডক্টর আবেদ চৌধুরী, পৃথিবী খ্যাত বাংলাদেশি বিজ্ঞানী, এবং তার যে উদ্ভাবন, সেখানে পঞ্চব্রীহি ধানের কথা এসছে, আমাদের কৃষকদের জন্য একটি চমৎকার প্রকরণ তিনি কিন্তু তৈরি করেছেন, এবং বিশেষ করে যেই জলবায়ুর যে চ্যালেঞ্জ পৃথিবী মোকাবেলা করছে, সেখানে পঞ্চব্রীহি একটি উদাহরণ হতে পারে আমাদের আবিষ্কারের। এবং একই সাথে আমরা জেনোফ্যাক্স সম্বন্ধে জানলাম, যেটি আমাদের গাট অথবা পেটের স্বাস্থ্য সুরক্ষায় বা ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে। ডক্টর আবেদ চৌধুরীর সফলতা কামনা করি, এবং তার মতো আরও যারা কাজ করছেন তারা সকলে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আয়োজন।